দর্শক স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্বাচন নিয়ে একটি উক্তি থাকবে, ডিবির তদন্ত কর্মকর্তা দ্বারা দায় মুক্তি দিয়ে একটি হত্যা মামলার ফাইনাল রিপোর্ট অনুমোদনের চেষ্টা সহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার আশা করছি। এ বিষয়ে আলোচনার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আছেন সাংবাদিক ও আইনজীবী ব্যারিস্টার মাহবুবুর রহমান। স্বাগত আপনাদের দুইজনকেই। মনিয়াপা, আমি শুরুতে বলছিলাম যে রাজনীতি নিয়ে, বিশেষ করে নির্বাচন নিয়ে অনেক কথা আসছে। আজকে একটি অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেছেন যে শুধু নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি। এর আগে আরেকটি অনুষ্ঠানে কিন্তু আসিফ মাহমুদ বলেছিলেন যে নির্বাচন নিয়ে অধৈর্য সংস্কার কাজে বাধার সৃষ্টি করছে। কিছু রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে উনি এসব কথা বলছেন এবং এ কথা অনেকেই বলা বলি করছে যে বিএনপি নির্বাচনের জন্য খুব অস্থির হয়ে আছে। শুনতে চাই আপনার। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। আমার সহ আলোচককে ধন্যবাদ। বহুদিন পরে দেখা হওয়া এটাও একটা ব্যাপার। দেখেন, যে বা যারা এই উপদেষ্টারা, এই ইন্টারিম গভর্নমেন্টের, তারা যে হঠাৎ করে কেন এত অধৈর্য হয়ে গেলেন, এমনভাবে কথা বলা শুরু করেছেন যে মনে হয় যে বলছে রাজনীতি ব্যক্তিরা। এটাই বলছি, এটা জনগণ জাস্টিফাই করবে। আমি আপনার তার কথা এবং আমার অধৈর্যের কথাটাও আমি বলছি, জাস্টিফাই করার দায়িত্ব জনগণের, যারা শুনছেন। ওনারা আসছেন কিসের জন্য? আন্দোলনটা কিসের জন্য হয়েছে? যদি গণতন্ত্রের জন্য না হয়, গণতন্ত্রের প্রধান একদম শর্ত হচ্ছে নির্বাচন। যে নির্বাচনকে স্বৈরশাসক শেখ হাসিনা, একমাত্র নির্বাচন শুধুমাত্র না, স্বৈরশাসক শেখ হাসিনা যে নির্বাচনকে জঘন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল, নির্বাচন বলতে কোনো জনগণের কোনো ম্যান্ডেট দেওয়ার কোনো ক্ষমতা ছিল না। তার মানে কি আন্দোলনের শুরুটা কিসে থেকে? এই জায়গা থেকে। যখনই নির্বাচন না হয় ঠিক মতো, তখন সরকার স্বৈরাচার হতে বাধ্য, কিংবা স্বৈরাচার হয়েই সে নির্বাচন জঘন্য পর্যায়ে নিয়ে যায়। তো এই যে একজন আরেকজনের উপর এইভাবে পরস্পরক সম্পূরক, সেই জায়গায় সরকারের জনগণ কি চেয়েছিল? যদি সঠিক নির্বাচন হতো, জনগণ হয়তো বা সেই দিনের মাফিয়াকে ভোট দিত না। ভোট না দিলে আরেকজন ক্ষমতায় আসতো, সে দেশের জন্য মঙ্গলজনক কাজ করত। এটার জন্যই তো ভোট দেওয়া। সেই জায়গা থেকে প্রথম কিন্তু আমার ন্যায্য হিস্সা কিন্তু ওই জায়গায় আমি হারিয়ে ফেলেছি। যে জায়গায় আমি হারিয়েছি, ওখান থেকেই আমার আন্দোলনের শুরুটা, আমি এটা বলছি। তো যদি আন্দোলনের শুরুটা নির্বাচন কেন্দ্রিক হয়, কারণ নির্বাচনের উপরই কিন্তু সমস্ত গণতন্ত্র ডিপেন্ড করে। যদি ওনাদের অভিজ্ঞতাও নাই, ওই ধরনের রাজনীতি নিয়ে শিক্ষাও নাই, যে কারণে ওনারা ওইভাবে বলতে পারে, নির্বাচনটা গণতন্ত্রের একটা খুব সিরিয়াস সিগনিফিক্যান্ট একটা জায়গা। এটাকে যে কেউ চাইলেই এটাকে এড়িয়ে যেতে পারে না। এটা সত্য কথা, আপনি যা বলছেন একদম সঠিক বলেছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র কি নির্বাচন, যে প্রশ্নটা সামনে নিয়ে আসছে আসিফ মাহমুদ, যে এত মানুষ জীবন দিয়েছে শুধুমাত্র নির্বাচনের জন্য না, ওনাদের জন্য শুধুমাত্র নির্বাচন। আর যখন সরকার আসবে, সরকারের জন্য আর বাকি সব কিছু। ওনারা সংস্কার রেডি, মানে সংস্কারকে একটা লাইনে তুলে দিবেন, সংস্কারের মতো চলমান পদ্ধতি, চলমানভাবে গতিতে আগাবে। আর নির্বাচনটা আপনি ইন্টারিম গভর্নমেন্ট বলেন আর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য যদি 3 মাস সময় হয়, 3 মাসে যদি নির্বাচন দেয়, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কি এমন হয়ে গেল? কাহিনী তো একটাই। সরকার তো তখন আগে একটি গণতান্ত্রিক বা অর্ধ গণতান্ত্রিক সরকার ছিল, তারপরে মানে তত্ত্বাবধায়ক সরকার আসছে, নির্বাচন দিয়েছি। কিন্তু গত 15 বছরে কি সেটা ছিল? আপনি যে ধরনের আর্গুমেন্টে যাচ্ছেন, সেই আর্গুমেন্টের যদি আমি উত্তর দিতে যাই, তাহলে বলবো কে তাদেরকে নিয়োগ দিয়েছে, এটা আমি জানতে চাই।
জনগণ কোথায় পেলেন? জনগণ কি তাদেরকে ভোট দিয়েছে? যদি আমি 3 বলি দিন সরকার ছিল না, একমাত্র শেষ করি, একমাত্র ডক্টর ইউনূস, তাকে সারা বিশ্ব চিনে, সে বিশ্ব থেকে কিছু আমাদের সুযোগ সুবিধা এনে দিতে পারবে, দেশটাকে একটা জায়গায়, সহনশীল জায়গায় দাঁড় করাতে পারবে বলে ডক্টর ইউনূস নিয়ে কানাঘুষা হচ্ছিল। তারা কে? তাদের নিয়ে তারা তো চেয়েছিল কোটা, তারা তো কোনো নির্বাচনও চায় নাই, তারা গণতন্ত্র চায় নাই, কিচ্ছু চায় নাই, তারা কোটার ন্যায্য হিস্সা চেয়েছিল। তাদের কি কোনো দাবি দফা ছিল? আর কোনো দফা ছিল? এই কোটার বাইরে কোনো দফাই ছিল না। যখন এক দফাটা যখন হলো, এই এক দফা কারা? বিভিন্ন রাজনৈতিক দল যারা তাওয়া গরম করেছে, যাদের উপরে তারা বলিয়ান হয়ে তারা আপনার বারুদটা জ্বালিয়েছে। ঠিক আছে, আমি অস্বীকার করছি না, আমি ওদিকে যাচ্ছি না। আমার বক্তব্য হলো, যেহেতু ছাত্র প্রতিনিধিরা বা এখন যারা দেশ চালাচ্ছেন তাদের একজন অন্যতম ব্যক্তি যখন এই কথা বলে, তখন সেই অভিযোগ অথবা এই যে পারসেপশন যে বিএনপি তাড়াহুড়া করছে নির্বাচনের জন্য, অন্য কোনো দিকে তারা তাকাচ্ছে না, এইটার জবাব কি? নির্বাচন ছাড়া তো আপনার কিছুই হবে না। তারা সিন্ডিকেট ধরতে পারে নাই, বাজার মূল্য চরম খারাপ অবস্থা, দেশের অবস্থা, আইন শৃঙ্খলার চরম খারাপ অবস্থা, যেভাবে রেখে গেছে আপনি তো এর চেয়ে আরো খারাপ করবেন কেন? আপনি ভালো করার চেষ্টা করতে পারলে 5 মাস দেখতে দেখতে 5 মাস হয়ে গেছে ভাই, 4.5 মাস চলে গেছে। এখন কোনো ফাজলামো করার 100 দিন হলো আপনার হাসি ঠাট্টা তামাশার জিনিস, সেটাও কিন্তু একটা নির্বাচিত গভর্নমেন্টের জন্য, ইন্টারিম গভর্নমেন্টের জন্য হাসি ঠাট্টার কোনো ঠাঁই নাই এখানে, কোনো সময় ক্ষেপণ করার কোনো জায়গা নাই। তারা আসছে, তারা সংস্কারকে জায়গা মতো তুলে দিবে, তারা ঠিক আছে যেটুক দেরি হয়েছে হয়েছে, সংস্কারকে সংস্কারের মতো আমরা ক্ষমতায় আসবো কিনা জনগণ যাকে ভোট দিবে, জনগণ যাকে ভোট দিবে। যদি আমাদের আমরা ক্ষমতায় না, রাষ্ট্র পরিচালনায়, এই ক্ষমতা বলতে বলতে মানুষের মধ্যে একটা অহংবোধ জন্ম নেয়। আপা আপনার কাছে আবার আসবো, শুনবো। বেশির মাহবুব, অনেকদিন পর আপনি দেশে এসেছেন, আপনারও আমরা অনেকদিন পর পেলাম স্টুডিওতে, স্বাগত আরও একবার। আমি একই কথা শুনতে চাই আপনার মুখ থেকেই, এই একই প্রশ্ন, যে এক ধরনের বিপরীত মুখী একটা অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি, ইন্টেরিয়র গভর্নমেন্ট ভার্সেস রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির দর্শকদের। মূলত আমি একজন সাংবাদিক এবং আইনজীবী হিসেবে আমার এখানে একটু ভিন্নভাবে আমি বলতে চাই। মূলত এই যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা আমিও একজন প্রবাসী এবং একজন পেশাজীবী হিসেবে আমরা অংশ নিয়েছিলাম, এবং আমাদের এক্সপেকটেশন ছিল, যেটা আমরা বলছিলাম, যে মানে কোটা কমানো, একই সাথে যেন বৈষম্যটা কমে যায়। একটা পর্যায়ে সেটা ফেসিবাদ পতনের একটা আন্দোলন হয়, এবং এই আন্দোলনে বাংলাদেশের একটা বড় অংশ মানুষ অংশগ্রহণ করে। সেখানে আপনি যে দলগুলোর কথা বলছেন, সেই দলগুলো কিন্তু অংশ নিয়েছে। সেখানে যেটা হচ্ছে এখন, সেটা হলো যে যারা গভর্নমেন্ট ফর্ম করেছে, ছাত্র প্রতিনিধি থেকে এবং যারা অন্যান্য পেশাজীবীরা এসছেন, তারা আলাদা হয়ে যাচ্ছে তাদের বক্তৃতায় এবং আলোচনায়। এটা আমাদের জন্য অত্যন্ত সংকটজনক। কারণ হলো যেমন আমি বলছি, যেমন আলাদা হয়ে যাচ্ছে, মনে করেন আপনি বলছেন আসিফ সাহেব, উপদেষ্টা সাহেব, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো অথবা বিএনপি তারা নির্বাচন চাচ্ছে, মানে হচ্ছে কি দুই পক্ষ হয়ে যাচ্ছে তারা। কিন্তু আমরা আসলে এক পক্ষ দেখতে চেয়েছিলাম আগামী নির্বাচনের শিডিউল ঘোষণা পর্যন্ত। কেন দেখতে চেয়েছিলাম? একজন সাধারণ মানুষ হিসেবে, এবং যারা রক্ত দিয়েছে, এটা কিন্তু আসিফ ভুঁইয়ার নামে রক্ত দেয় নাই, বা তারা আসিফ ভুঁইয়া অথবা অন্য একজন উপদেষ্টা হবে এই জন্য রক্ত দেয় নাই, কিন্তু ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করার জন্য কিন্তু রক্ত দেয় নাই। একটা ভালো রাষ্ট্র গঠনের জন্য রক্ত দিয়েছে। সেই ভালো রাষ্ট্র গঠনের জন্য আসলে ঐক্যবদ্ধ থাকা জরুরি। কারণ ফেসিবাদ যেটা বাংলাদেশে ছিল, এটা এত শক্তিশালী, এটা আপনি যখন বিদেশ থেকে দেখবেন, মানে বাইরে থেকে দেখবেন, একটু ডিফারেন্ট ওয়েতে দেখবেন। আমরা ঘরের মধ্যে থেকে বা আন্দোলনের মাঠে যখন দেখি, এক রকমের দেখি, যে আমাদের গুলি করতেছে, গুলির শব্দ শুনি। বাইরে থেকে দেখবেন যে আসলে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের কাছে যেই পরিমাণ সম্পদ আছে, এরকমের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এরকম কয়েকটা গভর্নমেন্ট তারা যে কোনো সময় আসলে সরাই দিতে পারবে, কেওয়াস তৈরি করে। যেটা আপনি হয়তো 1 মাসের আন্দোলনে শেখ হাসিনা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু এরকমের না, এটা সূত্রপাত তো গত 15 বছর ধরে চলছে। কিন্তু চলে যাওয়ার যে বিষয়টি, যেটা নিয়ে এখন সবাই দাবি করছে যে আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু এখন যেই পরিমাণ শক্তি তাদের আছে, ইন কান্ট্রি এবং আউট কান্ট্রি ফাইন্যান্সিয়াল শক্তি, আপনি যে কথা বলেছেন, আমারও এই মানে একই কথা। এই ঐক্যবদ্ধ থাকা কেন এখন থাকতে পারছে না? এই যে মানে প্রতিপক্ষ হয়ে গেল কেন এই ইন্টেরিয়র গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে আমার কাছে যেটা মনে হয়, অবজারভেশন যেটা আমার মনে হয়, সেটা হলো যে তাদের কিছু ইনক্যাপাসিটি আছে। ইনক্যাপাসিটি এরকমের যে তারা কোনো টার্গেট নির্ধারণ করতে পারে নাই।
যেমন আমরা যখন কোনো ধরেন একটা পরীক্ষা দেয় একজন ছাত্র, এরা তো আসলে পরীক্ষা দিচ্ছে বলতে পারেন, বা একটা কিছু তৈরি করতেছে, তারা পরীক্ষক বা শিক্ষক এটাও বলতে পারেন। তাহলে তারা একটা নির্ধারণ করে দেয় যে 12 মাস পরে তোমার পরীক্ষা হবে, এই হচ্ছে কোশ্চেন বা এই অনুশীলনী তোমার পড়তে হবে, এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। কারণ চ্যাপ্টারগুলো তারা তৈরি করতেছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে আপনি যে চ্যাপ্টার তৈরি করছেন, সংস্কার করছেন, এই সংস্কার আসলে বাংলাদেশে বাস্তবায়ন হয়? বাংলাদেশে তো একটা সংবিধান ছিল, যে যখন এসছে এটা কাটাছাড়া করেছে, তার মতো করে ইউজ করেছে। তা আপনি যখন বলবেন যে আমি সংস্কার করে দিয়ে যাব, উনি বলেছেন যে সংস্কার করার কে, কিন্তু আমি বলবো আপনি যে সংস্কার করবেন এটা কি আসলে বাস্তবায়ন হবে? বরং আমি একটা প্রস্তাবনা দিচ্ছি, আমি একজন প্রবাসী, আপনি বলতে পারেন একজন আইনজ্ঞ হিসেবে বা একজন আইনজীবী হিসেবে। আমি সাংবাদিকতা করেছি অনেক বছর, দেশে এবং বিদেশে কিছু এক্সপিরিয়েন্স আছে। সেখান থেকে আমি যদি বাইরে থেকে দেখি যে বাংলাদেশটাকে কেমন দেখতে চাই, সেখানে কিছু আমার ছোট্ট পরামর্শ আছে এই সরকারের প্রতি বা জনগণের পক্ষ থেকে। সেটা হলো এমন যে আপনি সংস্কার কমিটিগুলো করেছেন, দ্যাটস গুড, কিন্তু তাদেরকে টাইম লাইন বেঁধে দেন যে এই দিনের মধ্যে এইটা করতে হবে, দেন আমরা পরবর্তী ইলেকশনের জন্য একদম নির্দিষ্ট ডেট দিয়ে দেবো যে এই সময়ে একটা বিষয় কিন্তু আমার কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। কারণ বাংলাদেশে যেই পরিমাণ করাপশন হয়, এটা যদি কোনো ব্রিটেনের অথবা আমেরিকান কোনো সাদা মানুষের সাথে আপনি কথা বলেন, তারা বলে হাউ ইজ ইট পসিবল, আপনি যেইভাবে করাপশনগুলো হয়, যে একজন ছাত্র নেতা তিনি 2000 কোটি টাকার মালিক বা পাচার করেছে, এই শব্দ এটা বিশ্বাসযোগ্য না আসলে, বাট হয়েছে বাংলাদেশে। তো সেইখান থেকে আমার যেটা মনে হয় যে আসলে সংস্কার কাগজে কলমে না করে বাস্তবায়ন দরকার। কীভাবে বাস্তবায়ন দরকার? যে এই যে করাপশনের টাকাগুলো এটা কোথায় আছে এখন পর্যন্ত কেউ হদিস জানে না। যেমন অনেকে প্রশ্ন করতো যে জয় 1 কোটি টাকা আপনার বেতন নেয় শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে, 5 কোটি টাকা বা 2 কোটি টাকা, কিন্তু আমরা কি জানি কয় কোটি টাকা নিয়েছে? এই সরকার কি এটা বলতে পারতো না? তাদের কাছে নথি আছে। আবার একই সাথে কত টাকা করাপশন হয়েছে এগুলো কিন্তু অনেক বছর লাগে না ঠিক করতে। যেমন এনবিআর কিছু কাজ তো তারা করছে। যে আপনি যে করাপশনের কথা বলছেন, সেই করাপশন শেখ হাসিনা এবং তাদের অন্যান্য যাদের অনুসারী যারা ছিলেন তাদেরকে অন্তত আমরা জানি যে একটি 8টি প্রজেক্টের এত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, সে কথাটা সেটা আসছে দুদকের নিয়েছে, তদন্ত নিয়েছে দুদক। কিছু কাজ করছে না, এটা কি বলা যাবে? হ্যাঁ, প্রকল্পও তারা কিছু নিয়েছে, কিন্তু আমি কীভাবে বলি, যেমন ধরেন এটা যদি ব্রিটেনে হতো তো কি করতো তারা করতো যে গত বছর যে তারা যে তাদের যে এনবিআরে বা তাদের যে করের হিসাব এসছে জমা দেওয়া হয়েছে, এবং অথবা ইলেকশন করেছে যারা, যেমন মনে করেন আপনি সেটাই ধরেন 300 এমপি, 400 বা 500 মতো উপজেলা চেয়ারম্যান, অনেক কমিশনার, পৌর মেয়র, যারা এই ফেসিবাদের সঙ্গে ছিলেন, তাদের যদি আপনি দেখেন যে গত ইলেকশনে যখন তারা অংশগ্রহণ করেছে তখন তারা হলফনামা জমা দিয়েছে, সেইখানে কতটুকু সম্পদ তারা ফর্মালি জমা দিয়েছিল, এর বাইরে যে সম্পদ, এই সম্পদ তো তাদের না, নিয়ম না। এরকমের যদি তারা একটা থিওরি ধরে সেইটা যদি এখন গভর্নমেন্ট একটা যে কোনো নীতিমালা তৈরি করে কুইকলি এই টাকাটা নিয়ে নিত, গভর্নমেন্ট নিয়ে নিত, আগামী 50 বছরে বা 30 বছরে এই জেনারেশনে যদি কেউ করাপশন করতো, তাহলে মনে করতো যে আমি যে এখন প্রজেক্ট নিয়ে যাচ্ছি, 1000 কোটি টাকা লুট করতেছি, এটা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা নিয়ে মনে হয় আরেকটু আলোচনা করা যেতে পারে। আইনে এইভাবে সম্পত্তি করা যাবে কিনা, আপাতত আইন প্র্যাকটিস না করলেও সাথে আছেন তো আপনার কাছে আবার একটু ফিরি, এই আলোচনাটা আরেকটু করতে চাই আমি। সেটা হচ্ছে যে ধৈর্যের যে বিষয়, যে কথাটা মাহবুব বলছিলেন, কিন্তু রাজনৈতিক দলের কি কোনো ভূমিকা নাই? তারা সংস্কার কাজ হোক বা অন্য যে কাজগুলোর কথা বলছে যে এই কাজগুলো করা দরকার, করতে পারতো সরকার, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সরকারকে কতখানি সহায়তা করতে পারতো প্রতিপক্ষ না হয়ে? দেখেন, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু স্ট্রেইট বলেছেন আরও 2 মাস আগে যে এই সরকারের ব্যর্থতা মানে আমাদের নিজের ব্যর্থতা। এই সরকার সফল হোক, এটা আমরা সর্বতোকরণে চাই, এবং এই সরকারকে সফল হওয়ার জন্য যা যা করণীয় আমরা করতে চাই। কিন্তু দেখেন, তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে সেটার জন্য আমরা দায়ী না। এটা কিন্তু কখন বলছেন উনি? যখন দেখছেন যে এই সরকার কোনো কিছুতে আমাদেরকে ওইভাবে ডাকছে না, ওইভাবে আমাদের সঙ্গে আলোচনা করে করছে না। অথচ মাহবুব যেটা বললেন যে এইটা যখন আইনটা আপনার সংস্কারটাকে যখন আইনে পরিণত করবে, যখন এটা
বিল আকারে পাশ হবে, তখন কিন্তু রাজনীতিবিদ ছাড়া বিকল্প নাই, তারা না চাইলে এটা হবে না। তাইলে আপনি মনে করেন যে তারা কেন রাজনীতিবিদদের সাথে, তার মানে আমি কিন্তু শুধু বিএনপিকে ডাকুক এটা বলছি না, আমি বলছি রাজনীতি অনেকগুলো রাজনৈতিক দল আছে, সবাইকে ওইভাবে এই পর্যন্ত 2-3 বার ডেকেছে খুব কম সময়ের জন্য, 15 মিনিট 20 মিনিটে একটা দেশের কিছু হাই হ্যালো করতেই যায়। আপনার সঙ্গে যে টকশোতে আসছি সেটাও প্রায় 1 ঘন্টা চালাইতে হয়, সেটারও আমরা অনেক কথা বলতে পারি না, আপনিও অনেক কিছু বলতে পারেন না। তাইলে আপনি মনে করেন রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের সমস্যা নিয়ে কথা বলা, তাহলে আপনার ইন্টারিম গভর্নমেন্ট কেন রাজনীতিবিদদের সাথে এই বাধাটা কোথায়? তাহলে এই যে এই বাধাটা মাইন্ডসেটের বাধা। এই বাধাটা হলো কারো কারো পুঁথিগত বিদ্যার দৌড় অনেকটুকু থাকতে পারে, ঠিক আছে? লাইক আমি অ্যাডভোকেট, এখানে মাহবুব ব্যারিস্টার, সে আরেকটা বড় জায়গা থেকে ডিগ্রি নিয়েছে। এখন আমার ছোট ভাই ব্যারিস্টার, আমি যদি খুশি হই তাহলে আর কোনো কথা থাকে না, আমি ওকে বরণ করে নিতে পারলাম। আর আমি যদি ওইটা নিয়েই মনে করি আরে মাহবুবটা কে, লাইক, তো এরকম ওই জায়গাটা এরকম। রাজনীতিবিদরা কিন্তু হাতে কলমে শিক্ষিত, অভিজ্ঞতায় অভিজ্ঞ চরমভাবে। আপনি যত নেগেটিভই নেন, তাদের ছাড়া চলবে না দেশ। রাজনীতিবিদ ছাড়া অর্থনৈতিক যত সমৃদ্ধি হোক দেশ চলবে না। সেইখানে যারা ইন্টারিম গভর্নমেন্টের পাওয়ার নিয়ে আছেন এখন, তারা যদি ওই জায়গাটায় নিজেকে ন্যারো হিসেবে পরিচয় দিয়ে যদি কথা না বলেন, না মিশেন, না কাজ করেন একসাথে, পরবর্তীতে তাদের আগে যারা 1/11-তে যারা প্রবাসী হয়ে আছেন, হতে বাধ্য হয়েছেন, তারপরের অত্যাচারী সরকার যেমন প্রবাসী হয়ে গেলেন, হতে বাধ্য হলেন, তাদের অবস্থাও কিন্তু তৈথবচ হবে যদি তারা সম্পর্কের সাথে আপনার গ্যাপ রাখে, যদি না ডাকে, যদি তারা ব্যর্থ হবেই। কারণ পলিটিক্যাল লোকরা যদি হাজয়যুক্ত হয়েছে না বলে 3 বার, তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না, আপনি যতই সারাদিন কাজ করেন না। আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের চাওয়া, আপনারাও দুজনে বললেন যে একটি ঐক্যমতের ভিত্তিতেই করা উচিত। আপনার নেতা তারেক সাহেবও বলছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জি, কিন্তু বাধাটা কোথায়? ব্যর্থ হতে দেওয়া যদি না যায় সরকারের নিজের বাধা, এটা আমাদের আমরা বুঝতে পারি, কিন্তু আমরা বলতে পারি না। হয়েছে যে বিএনপি শুধুমাত্র নির্বাচনের জন্য অধৈর্য হয়ে আছে। বিএনপির সাথে যখন কোনো কথাই হয় না, শুনেন, তারা আসছেই তো নির্বাচন দেওয়ার জন্য, তারা তো এই সংস্কার পাশ করার কেউ না। সংস্কার যদি চলমান প্রক্রিয়াকে আপনি লেন্দি করেন, লেট মি ফিনিশ, এখন যে প্রক্রিয়াকে লেন্দি করেন, এটাও খারাপ। তাহলে আপনি কি করবেন? বিএনপি বা অন্য যারা পার্টি, এখন যে কথাটা আসিফ মাহমুদ সামনে নিয়ে আসছে যে শুধু নির্বাচনের জন্য নয়, আসিফ মাহমুদ এখন যে মানে তর্কটাকে সামনে নিয়ে আসলো যে শুধু নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি। কিসের জন্য এত মানুষ জীবন দিয়েছে, উনি কি এটা ক্লিয়ার করতে পারবে? সেটা উনি বলেন নাই, কিন্তু আমরা যদি বলি যে সংস্কারের জন্য, দুর্নীতিমুক্ত সরকারের জন্য, আমি তাহলে আপনাকে বলি সংস্কারের জন্য যদি হয়, সংস্কার ওনারা চালু করেছেন, ফাইন, তাহলে নির্বাচন দিয়ে দিন। যদি দ্রব্যমূল্যের জন্য হয়, দ্রব্যমূল্যের চরম অবনতি, তাহলে ওনারা নির্বাচন দিয়ে দেখ, যারা চালাতে পারে রাষ্ট্র তাদের হাতে দিয়ে যাক। আপনাদের নির্বাচন দিলেই কি আপনি রাতারাতি দেশটাকে পরিবর্তন করতে পারবেন? আপনারা আমরা পারবো না, কিন্তু আমরা মনে করেছিলাম তারা পারবে, তারা তো চেষ্টাও করছে না। আপনার চেষ্টা করতে তো হবে, চেষ্টা করলে আপনি তখন আমি বুঝবো যে 2 দিন আগে পরে। আপনি তো কোনো চেষ্টা করেন নাই। আজকে যদি আওয়ামী লীগের সন্ডা পান্ডারা যদি অ্যারেস্ট হতো, আওয়ামী লীগের বাড়ি ভর্তি ঘর ভর্তি টাকাগুলো যদি উদ্ধার হতো, তাহলে কিন্তু আজকে এই যে রাস্তায় রাস্তায় মানুষ মব জাস্টিস হাতে নিত না। বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের শেল্টার দিচ্ছে, তাদের হচ্ছে, এবং এই অভিযোগে আপনার দলের নেতাকর্মীরা বহিষ্কারও হয়েছে। আমি আপনাকে বলি, এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনাকে এই ঘটনার জন্ম দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট। এই কারণে আইনের অনুশাসনটা যদি লাগামটা টেনে জোর করে ধরতে পারত, তাহলে কিন্তু এই ঘটনাগুলো হতো না। আপনারা যতই বিএনপির দোষ দেন, আমরা স্বীকার করব না। তাদেরকে দেখাতে হবে, হাতে কলমে দেখাতে হবে কোথায় বিএনপি আছে। যেইটুকু আমাদের নেতা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন,
ওইটুকু উনি সাথে সাথে অ্যাকশনে গিয়েছেন, উনি বহিষ্কার করেছেন হাজারের উপরে, উনি স্থগিত করেছেন হাজারের উপরে। আপনার এটা কিন্তু সত্যি ওনার কাজ না, এই কাজটা হলো ইন্টারিম গভর্নমেন্টের। তারা কেন একটা পুলিশ পর্যন্ত পাঠায় না? তারা কিনা অবারিত দাঁড় করে দিয়েছে। কেন জানেন? কেন জানেন? যাতে বদনাম হয়। একজনকে অ্যারেস্ট করে, আমি এখন নাম পরিচয় বলছি না, অ্যারেস্ট করে রাখতে পারেনি, থানা ঘেরাও করে সাব ইন্সপেক্টরকে মেরে ওই আসামি ছাড়িয়ে নিয়ে গেছে। আমার মনে হয় এটা, আমি বলি বিচ্ছিন্ন ঘটনা কখনো এক্সাম্পল হতে পারে না। প্লিজ কাঞ্চন ভাই, এটা বিচ্ছিন্ন ঘটনা। সব জায়গায় যদি পুলিশকে যদি একই রকম বলা হয়ে থাকে, সব জায়গায় যদি আপনার প্রশাসনকে একই রকম বলা হয়ে থাকে, তাহলে কেন হবে না? আইন করে অথবা কোনো পদক্ষেপ নিয়ে এই দুর্নীতির মানে টাকাগুলো, সম্পদগুলো বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা যায়, সেটা কিভাবে শুনতে চাই। যেমন ধরেন এখন ইন্টারিম গভর্নমেন্ট, তারা যেহেতু পার্লামেন্ট নাই, তারা একটা অধ্যাদেশ দিতে পারে, যে কোনো একটা অর্ডিন্যান্স জারি করে তারা করতে পারে যে ভবিষ্যতে যাতে আর দুর্নীতি না করে বা কম করে, সেটার জন্য আপনি কাগজে কলমে যদি অনেক লিখে রাখেন, এটা বাস্তবায়ন হবে না। আপনি আইন করে বললেন যে আমরা এই গত 15 বছর বা গত 20 বছরে যে দুর্নীতি হয়েছে সেই টাকাগুলো উদ্ধার করতে চাই। কিভাবে করবেন? যেমন ধরেন আপনি তার যারা এমপি মন্ত্রী ছিলেন বিভিন্ন সময়ে গত 15 বছরে, তাদের যে জমা দেয়া আপনার ট্যাক্সের হিসাব আছে, আপনার ইলেকশন কমিশনের হিসাব আছে, সেই হিসেবের কত টাকা তাদের ছিল। দেখা যায় একজনের 1 কোটি, কারো 7 কোটি, কিন্তু দেখা যায় ওরা আছে 700 কোটি। এই 700 কোটি টাকা তো আছে বাংলাদেশের কোনো না কোনো জায়গায় ইনফরমেশন আছে। যারা দেশের বাইরে নিয়ে গেছে, সম্পদ কিনেছে, জি, মানে যেগুলো দেশের মধ্যে আছে সেটা আপনি আইডেন্টিফাই করেন, করে অধ্যাদেশ দিয়ে টাকাটা আপনি ফ্রিজ করতে পারেন। যেগুলো দেশের বাইরে আছে, যেটা আমি আপনাকে বলতে পারি, যেমন ইউকেতে আমি প্র্যাকটিস করি অ্যাজ এ ব্যারিস্টার, তো সেখানে যিনি ল্যান্ড মিনিস্টার ছিলেন সাইফুজ্জামান, এই আওয়ামী লীগের সময় ল্যান্ড মিনিস্টার ছিলেন, তিনি 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত, গত 8 বছরে তিনি 365টা বাড়ি কিনছে, যেটা ইউকেতে বাংলাদেশি যারা থাকে কল্পনাই করতে পারবে না যে 365টা বাড়ি। এগুলো সাধারণত দুবাই অথবা কাতারের যারা আমির তারা কিনে। তো কাতারের আমিরদেরকেও তিনি ছাড়িয়ে গেছেন। এই টাকাটা কার টাকা? উনি বলবেন আর বাবার টাকা ছিলেন, হয়তো ছিল, কিন্তু তিনি ল্যান্ড মিনিস্টার হওয়ার 2 বছর পর থেকে কেনা শুরু করছে। তার মানে কি, এখানে ডেফিনেটলি বাংলাদেশের জনগণের করের টাকা, চুরি করা টাকা। এই টাকাটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, সেটার জন্য কিছু প্রসেস আছে। আমি একটু উদাহরণ দিই। যেমন বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রীর মেয়ে, তিনি এরকম কয়েক বিলিয়ন পাউন্ড ইউকেতে ইনভেস্ট করছেন। তো যখন বলিভিয়ার গভর্নমেন্ট চেঞ্জ হয়, তখন বা তারা আইডেন্টিফাই করে এই বিষয়টা, ইন্টারনালি তারা কুইক একটা তদন্ত করে, ইনভেস্টিগেশন করে, আইডেন্টিফাই করে তারা ইউকে গভর্নমেন্টকে একটা রিকোয়েস্ট পাঠায় যে এই টাকাটা হচ্ছে করাপশনের টাকা। তখন এনসিএ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি ইউকের, তারা এই টাকাটা তখন স্থগিত করে দেয়। স্থগিত করার পরে আপনি তখন এই টাকাটা ফেরত আনার কিছু প্রসিডিউর আছে, সেজন্য আপনার সিভিল কোর্টে মামলা করতে হবে, সেটা আমরা আস্তে আস্তে করলাম। কিন্তু আপনি যদি এই যে হাজার হাজার কোটি টাকা বা বিলিয়নস অফ পাউন্ডস বাংলাদেশের মানুষের টাকা যে সারা পৃথিবীতে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকরা বা ফেসিবাদের মানুষরা, এটা যদি আপনি এখন স্থগিত করতে না পারেন, তাহলে এই বাংলাদেশ গভর্নমেন্ট, এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, এদেরকে ফেলে দেয়া বা ঝামেলার মধ্যে রাখা, কেওয়াস তৈরি করা, এগুলো এভরিডে তারা করতে পারবে এবং এই গভর্নমেন্ট মোটেও নড়াচড়া করতে পারবে না। আমি দেখছি, আমি যখন ইউকেতে ছিলাম, আমি দেখেছি যে চট্টগ্রামে একজন আইনজীবীকে যে হত্যা করা হয়েছিল, তখন বাংলাদেশকে, আমি জানি না ভিতরে মানুষ কেমন মনে করেছিল, বাংলাদেশে আপনার ইউকেতে বসে মনে হচ্ছিল যে বাংলাদেশে হিউজ একটা হত্যাযজ্ঞ হচ্ছে। একজন হিন্দু আমাদের চিন্ময়, ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি তখন একটা কোর্টে ছিলাম তার পরের দিন, তখন কোর্টে জাজ আমাকে বলতেছিল যে মিস্টার রহমান, তাহলে তো আজকের তোমাদের দেশে তো এখন হিন্দুদের হত্যা করা হচ্ছে, এরকম একটা নিউজ আমরা গার্ডিয়ানে দেখেছি। এটা তো মোটামুটি, এটা তো পরিকল্পিতভাবে করা হয়েছে এবং মানে প্রোপাগান্ডা মানে চালানো হয়েছে যাতে এই জিনিসটা এস্টাবলিশ হয়। তার মানে ওয়ার্ল্ড মিডিয়ায় কিন্তু কুইকলি এস্টাবলিশ করতে পারে। আর আপনি জানেন যে টাকায় কথা বলে, কীভাবে কথা বলে, সারা পৃথিবীতে টাকায় কথা বলে। মনে করেন যে এই আমরা সবাই বলি যে এখন আপনার না, যদি নির্যাতনের কথা বলে, হত্যা, গুম, খুনের কথা বলে, এরকম যদি অভিযোগ কোনো একটা গভর্নমেন্টের বিরুদ্ধে আনে, সেটা তো নিশ্চয়ই ওয়ার্ল্ড মিডিয়া টাকা ছাড়াও সেই জিনিসটাকে হাইলাইট করে, বিশেষ করে সংখ্যালঘুদের বিষয় যদি আসে। কিন্তু টাকায় কথা বলে বলছে এই জন্য যে আপনি দেখবেন যে অনেকে কুইকলি টুইস্ট করে একটা নিউজ ছাপাই দিচ্ছে। এমনকি রয়টার্সে, আমি রয়টার্সে ছিলাম ইউকেতে, রয়টার্স একটা ভুল নিউজ চেপে দিয়েছিল এখানে,
পরে তারা বলেছে যেটা ভুল হয়েছে বা এখানে আপনার সেটা নিয়েও কথা আছে, বলা হচ্ছে যে নিউজটা যিনি দিয়েছেন তার রাজনৈতিক পরিচয় নিয়ে তার মানে কি মানে কথা এসছে। হ্যাঁ, তো সেখানে টাকায় কথা বলে এবং পলিটিক্যাল আইডিওলজির কথা বলে। একটু শুনে আসি অ্যাডভোকেট আমাদের মনিয়াপার কাছ থেকে। মনিয়াপা, এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে, যে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, দৃশ্যত আমরা এরকম পদক্ষেপ নিচ্ছে না বলতে পারবো না। দেশের মধ্যে এরকম দেখতে পাচ্ছি তদন্ত করছে এবং আনিসুল হক সহ অন্যান্য কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। আইনের মানে প্রক্রিয়া এগুলো আর কি কি করা যেতে পারত? দেখেন, ফ্রিজ হয়েছে, এই যে টাকা পয়সা নিয়েছে, কে নিয়েছে, কিভাবে নিয়েছে আমরা জানি না, আমরা কিন্তু অন্ধকারেই আছি। আমরা শুনেছিলাম 600-র অধিক হাই প্রোফাইলের ব্যক্তিদেরকে ধরে রাখা হয়েছে। পরবর্তীতে আমরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। পরবর্তীতে আমরা কিন্তু বিভিন্ন দেশে, আমরা বিভিন্ন পার্কে, রেস্তোরাঁয়, আপনার শপিং মলে আমরা কিন্তু তাদেরকে হাসি ঠাট্টা করতে দেখেছি বা দেখছি। তারা ভালোই ফেসবুকে তারা সরব হয়ে আছে, বিভিন্ন কথা বলছে। এই মানুষগুলো কিভাবে গেল? নিশ্চয়ই একটা রফা দফা না হলে যে এই দেশে যাওয়া যায় না, আপনিও বুঝেন, আমিও বুঝি। তাহলে বলেন সরকারটা কে চালাচ্ছে? সরকারের মধ্যে কি সরকার আছে? কারা এটা করছে আমরা কিন্তু জানি না। আমরা হয়তো আইডিয়া করতে পারি, কিন্তু আমরা জানি না। আমরা বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে এরকম এই অভিযোগগুলোর বক্তব্য কিন্তু তাদের কাছ থেকে জেনেছি। তারা বলেছে যে প্রায় 5 দিনের মতন দেশে কোনো সরকার ছিল না, তখন কিন্তু সেই কারণে এই জিনিসটা হয়েছে। তখন যায় না। তারপরেও আমরা কিন্তু অনেক রেকি করতে দেখেছি, বাসায় হামলা করতে দেখেছি, যে পুলিশ আর্মিরা গিয়েছে, বাসা ঘেরাও করে রেখেছে, খুঁজেছে, এবং আমরা জানতাম যে দেশেই আছে। অনেককে আমরা অ্যারেস্ট করতে হতেও দেখেছি। অ্যারেস্টের পরে সেই মানুষটা বিদেশে থাকে কিভাবে যায়? অথবা আপনি অত কিছু আইনে যেতে হয় না। আপনার যদি এই টাকাগুলার প্রথমেই যদি সরকার আসার পরে, সরকার যদি 10-15 দিন, 1 মাসের মধ্যে সরকার যদি 1000 টাকার নোটটাকে বা 500 টাকা 1000 টাকার নোটকে যদি বলা হতো যে এই টাইমের মধ্যে যারা এটা ভাঙাতে পারবা, যদি চেঞ্জ করে ফেলতো টাকাটা। আপনার মোদি কিন্তু প্রথমে ক্ষমতায় এসে তার দেশের কিন্তু 1000 টাকা রুপিকে সে চেঞ্জ করেছিল। তাহলে কিন্তু অনেক অন্যায়কারীর টাকা কিন্তু বাজেয়াপ্ত হয়ে যেত। কারণ তারা এত টাকা, যাদের শত কোটি টাকা ঘরে আছে, বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা আছে, ভাঙাতে পারতো না। তাহলে কি হতো? দেশের জন্য একটা ভালো কিছু হতো। অথবা আমরা শুনি অনেকখানে যে সাংবাদিকরা অনেক পরে যায়, সাংবাদিকদের যেতে দেওয়া হয় না। আগে কেউ বা কারা সব সরকারি বিভিন্ন বড় বড় হোমরা চোমরারা আগে গিয়ে সেই বাসা থেকে যা পায় তার সেগুলো নিয়ে নেওয়ার পরে কিছু রেখে সাংবাদিকদের খবর দেয় একটু ক্লিক ছবি তোলার জন্য আর লিখার জন্য। তো এই যে এটাও আমরা শুনেছি। তো ওইটা আমি ধরলাম বাস্তব না। আপনার এখনো যে বাসাগুলো, ব্যাংকগুলো খালি, তার মানে টাকা কোথাও না কোথাও তো আছে। ব্যাংকের টাকা তো হারিয়ে যায় না। আওয়ামী সরকার ব্যাংক খালি সব টাকা নিয়ে গেছে, সব টাকা নিয়ে গেছে। টাকাকে কিন্তু ডলার করে নিয়ে গেছে। টাকা যে ক্যাশ, কাঁচা টাকাগুলা, নোটগুলা, এগুলো কিন্তু দেশেই আছে। বিদেশিরা এই টাকা, বাংলাদেশি 1000 টাকার নোট দিয়ে কি করবে? ওরা কিন্তু ডলার পাউন্ড নিয়ে গেছে। সো আপনার যা শারীরিক যে গঠন, সেটা কিন্তু এই দেশেই পড়ে আছে। আপনার হয়তো ভেতরের আত্মাটা চলে গেছে। এখন সেই টাকাগুলা পাওয়ার জন্য যে কোনো জায়গায় একটা বাসায় যদি আপনি ঘেরাও দেন, যদি আপনি ধরেন যে 100 কোটি টাকা আছে আপনি, বা 50 কোটি টাকা আছে, বা 10 কোটি টাকা আছে, আপনি যদি বলেন তোমার এই টাকার উৎস কোথায়, দেখাতে পারবেন। আপনি যে আইনের মধ্যে ফেলবেন সেই আইনের মধ্যেই পড়বে। সে অন্যায়ভাবে প্রথমত 10 কোটি টাকা সে ঘরে রাখতে পারে না। 2 নাম্বার, এই টাকার উৎস কোথায় সে বলতে পারবে না। যদি উৎসের কথা বলতেই পারতো তাহলে কিন্তু সে অন্যায়ভাবে ঘরে টাকা রাখতো না। 3 নাম্বার কথা, টাকাটা কোথা থেকে, কার মাধ্যমে, অনেক সময় আছে যে এমন লোকের ঘরে টাকা আছে যেটা আপনি কল্পনায় চিন্তাই করবেন না, এবং আপনি জানেন এই টাকার মালিক এই লোক না। তাহলে এই টাকাটা আসলো কোথা থেকে, তোমাকে কে দিয়েছে? এটা আপনার মনে পড়ে 1-11 সময় কিন্তু রাস্তায় বস্তায় বস্তায় অনেকখানে টাকা পাওয়া যেত। এইবার এমন অবস্থা, এইবার এমন অবস্থা কোনো গাড়িও পাওয়া যায় না। 2-1টা গাড়ি পরে শুনলাম যে বিভিন্ন ওই কি বলে মাটির নিচে যে বেসমেন্টে যে গাড়ির যে আছে, গ্যারেজ আছে, ওখান থেকে 2-4টা গাড়ি তারা পেয়েছে। কিংবা এখনও যে কোথাও না কোথাও গাড়িগুলো তো হাতে করে নিয়ে যায় না বিদেশে, কেউ কিন্তু কোনটা বের করছে না। এবং টাকাগুলা কিন্তু এক স্থান থেকে হয়তো আরেক স্থান বদল হয়েছে, কিন্তু টাকা কিন্তু ব্যাংকে ঢুকে নাই। ব্যাংকে ঢুকলে ব্যাংকের জন্য 22,000 কোটি টাকা ছাপাতে হতো না এক্সট্রা করে। সো
আপনার এগুলা বের করলে আইন কিন্তু বিভিন্নভাবে আইন বের হয়ে যাবে। ওই আইনের ধারা বা আইন কোনো সমস্যা না, আইন কোনো সমস্যা না। আপনার কাছে ইলিগাল টাকা আছে, আপনি 10 কোটি টাকা 1 কোটি টাকাই আছে আপনার ঘরে, 1 কোটি টাকা রাখার আপনার কোনো অধিকারই নাই আপনার বাসায়। যদি সোর্স আপনি না নিশ্চিত করতে পারেন, সোর্স রাখলেও আপনি পারেন না, আপনার ওইটার জন্য ব্যাংক আছে, আপনি ঘরে রাখবেন কেন আপনার ক্যাশ টাকা? সেই ক্ষেত্রে মনে হয় একটু আইনের আছে কিছু। আপনি যদি দেখাইতে পারেন যে আপনার প্রতিদিন আপনার হিউজ টাকাটা লাগছে, আপনি কর্মচারী রাখছেন, আপনার প্রতিদিন দিনমজুরদের বেতন দিতে হচ্ছে, সাইট চালাতে হচ্ছে, সেখানেও আমি বলি বিএনপির কোনো একজন নেতার 18 নির্বাচনের আগে কোনো এক নেতার অফিসে কিছু টাকা পাওয়া গিয়েছিল, আপনি মনে করেন সেই টাকার জন্য ওই নেতাকে কিন্তু 5-7-10 বছর জেল খাটতে হয়েছে এক্সট্রা। তো এক ধরনের মানে ওটা কিন্তু কন্ট্রাক্টরি টাকা। শোনেন, ওটা কিন্তু সে করতে পারে, নিতে রাখতে পারে কিছু, সে কিন্তু বাসায় রাখে নাই। তারপরেও যদি এই আইনের মধ্যে যদি ফেলে যদি তাকে যদি এত অন্যায়ভাবে জেল খাটাতে পারে, তাহলে কেন এখন পারবে না? এখন কেন সেইগুলো রেকি করা হচ্ছে না? এখন কেন বাসায় বাসায় সেইখানে যায় আপনার চেক করা হচ্ছে না? আওয়ামী লীগের নেতারা একখান থেকে আরেকখানে গেছে, তাদের টাকাগুলো কিন্তু অনেক দূরে কোথাও যায় যেতে পারেনি। এটি সঠিক। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই ব্যারিস্টার মাহবুব। আপনি জানেন যে বলা হচ্ছে বা আমরাও দেখছি বিভিন্ন ক্ষেত্রে যে এই প্রশাসনের বিভিন্ন পদে পদে ক্ষেত্রে ক্ষেত্রে বলা হচ্ছে যে স্বৈরাচারের দোসররা আছে, এখনও আছে। তাদের ব্যাপারে হয়তো কিছু পদক্ষেপ দেখছি আমরা, কিছু অফিসার কর্মকর্তা মানে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও বলা হচ্ছে আছে। আজকের পত্রিকায় যেটি নিউজ ছাপা হয়েছে সেটি হলো হত্যার 2টো মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, মেজর জেনারেল জিয়াউল হাসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিল ডিবির একজন অফিসার। পরবর্তীতে এই জিনিসটা নলেজে আসার পর তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এই নিয়ে তদন্ত চলছে। শুনতে চাই আপনার কাছ থেকে, যদি এই অবস্থা হয়, সরকার ক্ষমতায় আছে এবং এখনই একজন ইন্সপেক্টর যদি এই কাজ করতে পারে, জুলাই আগস্টের রক্তের দাগও মানে মুছে যায় না, অথচ তাদের হত্যা থেকে অব্যাহতি দেওয়ার মানে ফাইনাল রিপোর্ট প্রায় চূড়ান্ত করে ফেলে নিয়ে আসছিল। তো মূলত আমি এটার সাথে একটু এই কথাটারই আমি উত্তর দেব বা আলোচনা করব। এর সাথে আমি একটু বলি, আসলে বর্তমান গভর্নমেন্ট একটা সারফেসের উপর বসে আছে। কিভাবে? যে পুরো গভর্নমেন্টের যে ফেসিবাদ যদি বলেন, অথবা যদি আপনি বলেন যে গত 16 বছরের রিক্রুটমেন্ট যারা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং অন্যান্য জায়গায় বিচারালয়, সবাই তো আসলে ফেসিবাদের দোসর হয়ে গেছিলো। এমনকি অনেক সাংবাদিক, অনেক সাধারণ মানুষও অংশ নিতে বাধ্য হয়েছিল অনেক ক্ষেত্রে। কিন্তু একটা বড় অংশ কিন্তু দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত হওয়া এবং ফেসিবাদকে বিশ্বাস করা শুরু করেছিল। তো সেই জায়গাটায় যখন গভর্নমেন্ট বসে আছে, কয়েকজন উপদেষ্টা, এর মধ্যে অনেকেই খুবই অনভিজ্ঞ, আমি ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলও আইন মিনিস্টার হিসেবে মানে আইনমন্ত্রী হিসেবে অনভিজ্ঞ। মূলত আসলে সালিউদ্দিন সাহেব এবং ডক্টর ইউনূস বাদ দিলে অনেকেরই অভিজ্ঞতা নাই বলা যায়, খুবই নাই বললেই চলে। তো তারা একটা সারফেসের উপর যখন আছে, নিচে আছে সব অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ হচ্ছে ফেসিবাদের দোসর বা তারাই। তো সেইখানে বসে যে ধরনের ওয়াচডগ বা অবজারভেশন দরকার, সেটা আমরা ফেল করছি। কারণ হচ্ছে আমি যে বলেছিলাম যে ইউনিফাইড বা ঐক্যবদ্ধ যে মুভমেন্ট, এই যে মনে করেন সকল শক্তিগুলো, এরা কিন্তু স্ক্যাটার্ড হচ্ছে কিছুটা। তো তখন হচ্ছে কি, তখন যারা ফেসিবাদের দোসর তারা মনে করতেছে যে ইয়েস আমরা পার পেয়ে যাব। আবার একই সাথে তাদের কাছে অনেক কালো টাকা আছে। দেখা যায় যিনি সাব ইন্সপেক্টর বা যিনি তদন্ত করছেন ইন্সপেক্টর লেভেলে, তাকে যদি আপনি বলেন যে তোমাকে 100 কোটি টাকা দিচ্ছি, কথার কথা বলছি আমি, বা 1000 কোটি টাকা দিচ্ছি, 1000 কোটি টাকা হচ্ছে পানিবাত আওয়ামী লীগের যারা তাদের কাছে। আমার কাছে 1 কোটি টাকা অনেক বড়। আমি সারাদিন কাজ করি লন্ডনে, সারাদিন মানে আমার 16 ঘন্টা কাজ করি, বাট স্টিল অনেক বড়। কিন্তু 1000 কোটি টাকা ওরে দিলে ও তো চেতনা হারাই ফেলবে। তো সেজন্য এরকম ফাইনাল রিপোর্ট না, ও বলবো কি মানে কেউ রিপোর্টে লাগতো না। মানে এটা হচ্ছে কেন? এটা হচ্ছে কারণ হলো যে সরকার তার নিজস্ব গতিতে চলতে পারছে না, অবজারভেশন করতে পারছে না, আবার ইনক্যাপাসিটি আছে নিজস্ব, আবার একই সাথে স্ট্রাকচারটা হচ্ছে এরকমের যে আপনি সারফেসের উপর বসে আছেন, নিচে সব হচ্ছে আপনার লোক না কেউ। তো সেইখানে যেই পরিমাণ দূরদৃষ্টি দরকার, ঐক্যবদ্ধ কাজ করার দরকার, সেইখানে ফেলিওর আছে। সেই জন্যই এই ইন্সপেক্টর তিনি সাহস পেয়েছেন এরকম একটা কাজটা করতে। একটা বিষয় তো নিশ্চিত, যে মনে করেন যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে নানা মামলায় বা নানা সাক্ষ্য দেওয়ার জন্য অনেক মানুষ কিন্তু আছে, এবং যেখানে 2000-এর বেশি মানুষ মারা গেছে, অনেকের চোখ হারিয়েছে, পা হারিয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। এসব মানুষ তো একদম জীবন্ত। এটা এমন না যে 30 বছর আগে ঘটেছে, 71 সালে ঘটেছে তা না, এটা 24 সালের জুলাই মাসে ঘটেছে। তো সেইখানে সাক্ষ্য পাওয়া বা
আপনার সব ধরনের আপনার প্রমাণ পাওয়া এটা কঠিন কিছু না। এটা মূলত একটা বলতে পারেন যে আমি যেটা শুরুতে বলেছিলাম যে সরকারের ব্যর্থতা একটা বড় অংশ, আর একটা হচ্ছে যে সরকারের ইনক্যাপাসিটি এবং স্ট্রাকচারালি মানে যে ফেসিবাদের যে স্ট্রাকচার সেটা এখনো বিদ্যমান সব জায়গায়। যেমন ধরেন টিওনো, ওসি কিছুটা চেঞ্জ হয়েছে, কোনো টিওনো চেঞ্জ হয় নাই। এখন লোকালি আমি জাস্ট প্রাসঙ্গিকভাবে বলছি, লোকালি টিওনো হচ্ছে এমপি, আপনার উপজেলা চেয়ারম্যান সব কিছু, তিনি বস্তা ভরে টাকা নিয়ে যায়। আমার কাছে একজন অভিযোগ করেছে, এমনকি একজন ওসি বলেছে আমাকে যে টিওনো সাহেব বস্তা ভরে প্রতি সপ্তাহে টাকা দিয়ে আসে। কারণ হচ্ছে কি তিনি সাইন রেখে সচিবদের, আর টাকা তার কাছে সব, কারণ সব প্রজেক্ট তিনি করেন। তো এই যে একটা দুর্নীতি চলতেছে সেইটাকে দেখার জন্য ডক্টর আসিফ নজরুলের আসলে ওই বিচক্ষণতা হয়তো নাই, অথবা আসিফ অথবা যারা উপদেষ্টা আছে তাদের এই জন্য কিছু ট্রেনিং দরকার ছিল, সৎ হওয়া দরকার ছিল, তাদের পদক্ষেপ দরকার ছিল। তখন ভয় পাইতো এই যিনি উপজেলা নির্বাহী অফিসার বা এই যিনি ইন্সপেক্টর, তিনি মনে করতেন যে আমাদের এখন অন্তত সৎ থাকতে হবে, এই জন্য কিছু পদক্ষেপ দরকার। সে প্রাসঙ্গিকভাবে আমি বলছি, সেটা হচ্ছে ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধ করার পর আমরা ছাত্রলীগকে অনেকে চিনি, তার নিষিদ্ধ সংগঠন, কিন্তু ছাত্রলীগের হাতে যে অস্ত্র ছিল সেটাকে উদ্ধার করা হয়েছে, হয়নি। সেই অবস্থা আমার মনে হয় পুলিশের সেই ক্যাপাসিটি কি সেনাবাহিনীতে করতে পারেন আপনি? যদি সেনাবাহিনী দিয়ে অস্ত্র উদ্ধার করতো, আমি একটা উদাহরণ স্বরূপ বলি, আপনি যদি ধরেন ঢাকা মহানগর, না আমি ঢাকার মহানগরের বাইরে যাই, গাজীপুর ধরেন, গাজীপুরের যদি একটা পুলিশ স্টেশন থাকে, সেখানে তাদের সর্বোচ্চ 50 জন সব মিলিয়ে আছে, কনস্টেবল সহ, কিন্তু ওইখানে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের অস্ত্র আছে তাদের কাছে কয়েকশো। তো ওদের সাথে যদি তারা ফাইটও করে, গান ফাইটও করে, তাহলে পুলিশ টিকবে না। তো সেই জন্য আপনি যদি অস্ত্র উদ্ধার না করে নিষিদ্ধ করে দিলেন, তার নিষিদ্ধ সংগঠনের কাছে আপনার চেয়ে অস্ত্র বেশি আছে রাষ্ট্রের চেয়ে, সেটা উদ্ধার করা অবশ্যই জরুরি ছিল। এরকম কিছু পদক্ষেপ সঠিকভাবে বলেছেন, কিন্তু বাস্তবতা হলো এই যে গত মানে ক্ষমতা গ্রহণের পরে অন্তত আমরা দেখেছি 4-5 দিন তো রাস্তায় কোনো পুলিশই ছিল না, ট্রাফিকই ছিল না। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে পুলিশ ঠিক মতন কাজও করছিল না। সব কিছু মিলে যে একটা সিচুয়েশন গিয়েছে, সেই সিচুয়েশনে এরকম একটি বিষয়কে যাওয়া সম্ভব কিনা আমি বলি আছি একটু বিরতি নিয়ে সেটা বলে দিই আপনি। সরি জি প্লিজ। কিভাবে সম্ভব? আপনি সেনাবাহিনী যদি যৌথ অভিযানে নামতো, সেনাবাহিনী যৌথ অভিযানে নামলে অস্ত্র উদ্ধার করলে সবাই সম্পৃক্ত হয়ে যেত। আপনাকে তো সম্পৃক্ত করতে হয়, টিম ওয়ার্ক। যখনই সম্পৃক্ত না করবেন তখন ইনেবিলিটি বা ইনঅ্যাক্টিভ হবে মানুষ। এই গভর্নমেন্টের মেইন হচ্ছে তারা পদক্ষেপ না নিয়ে কাগজপত্রে কাজ শুরু করেছে, যেটা আগে সুশীল সমাজ করতো। সুশীল সমাজ দিয়ে দেশ চলে না, সত্যি কথা, যেটা প্র্যাকটিক্যালি ওয়ার্ক করতে হবে। নীলফর চৌধুরী মনি, আপনার কাছে একটু যাই, শেষ পাঠে আছি, একটু সংক্ষেপে আলোচনা করব। সেটি হচ্ছে আজকে গতকাল নির্বাচন সংস্কার কমিশনের সাথে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মিটিং হয়েছিল। সেখানে আইন শৃঙ্খলাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গত 3টি নির্বাচনে কিভাবে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে তার কিছু চিত্র ফুটে উঠেছে তাদের কথায়, তারপরে তাদের বর্ণনায়। তো এমন একটি অবস্থা যদি রাখি, যেটা বলছে নগদ অর্থ দেওয়া হয়েছিল, তারপরে অনেক উপর থেকে অনেক চাপ দেওয়া হয়েছিল, এই যে একটা পদ্ধতির যে পরিবর্তন দরকার, এইভাবে যদি হয় তাহলে আপনি কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করবেন? দেখেন, এটা আমরা তখন বলতাম, আপনারা শুনতেন, কখনো বলতেন কথা, কখনো হয়তো ভয়ে বা কিছুতে বলতেনই না কিছুই, বরং এই জায়গাটা থেকে যত তাড়াতাড়ি আপনারা সরতে পারেন তত বেঁচে যেতেন। আমরা কিন্তু এটাও বলছি নগদ অর্থ নিচ্ছে এবং চাপেও আছে পুলিশরা, সেটা তা আপনারা ওইভাবে আমরা সবাই মিলে কিছু করতে পারি নাই, আমরা বলেছি। তো আজকে আমরা যদি এটার উপায় না খুঁজে বের করি, তাহলে কিন্তু আমরা যে জায়গাটায় ছিলাম সেই তিমিরে কিন্তু এখনও আছি। এখনও আমি শুধু পুলিশ বলবো না, যারা যেভাবে বাম হাতের কারবার করতো বা করেন, তারা ওইভাবে কিন্তু বাম হাতের কারবারের মধ্যে আছে। উৎকোচ কিন্তু 1 ফুটাও কমে নাই, শুধু কিছু হাত বদল হয়েছে, হয়তো কিছু অফিসার হয়তো ব্যাকওয়ার্ড জায়গায় গেছে কিন্তু উৎকোচ কমে নাই, আবার কিছু অফিসার আর একটু ভালো জায়গায় আসছে কিন্তু উৎকোচ কমে নাই। আমি এটার প্রমাণটা দেই যে ডিসি নিয়োগের জন্য যেভাবে লেখা হলো, তারপর কিন্তু আমরা প্রমাণ পাই নাই যে ওই টাকাটা আসলে টাকাটা নেওয়া হয় নাই। আবার একদম এটাও প্রমাণিত হয় নাই যে তারা টাকা নিয়েছে। যখন মৌনতা থাকে তখন আমরা কিন্তু সম্মতি মনে করি, আমরা কিন্তু প্রতিবাদ শুনি নাই, ওইভাবে প্রতিবাদ দেখি নাই। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রপত্রিকা এটা নিউজ হয়েছে, কিন্তু প্রতিবাদটা কে করেছে? যাকে টার্গেট করেছে, যে তাদের যারা পাওয়ারে ছিল
তারা প্রতিবাদ করেছে। সবসময় পাওয়ারের লোকরা কিন্তু প্রতিবাদ করে। শেখ হাসিনা কি কম প্রতিবাদ করতো যে আমাকে ছাড়া সবাইকে কেনা যায়? সেই শেখ হাসিনার ওইখানেও কিন্তু ৮০,০০০ কোটি টাকার আমরা খবর শুনি, এটা কয়েকটা সেক্টরে। সো এই জায়গাটা, এই ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গাটাও কিন্তু পরিবর্তন কোনো কিছু করতে পারে নাই, কোনো চেঞ্জ করার মাইন্ডসেটটাও চালু করতে পারে নাই। সো দ্যাট তাহলে আগামী নির্বাচন যে ইঞ্জিনিয়ারিং হবে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না, কালো টাকার ব্যাপার হবে না, এই নিশ্চয়তাটা কোথায় পাবো? এবং এখনও যে কোনো কিছু বেচা কিনা হচ্ছে না তা কিন্তু না, হচ্ছে, সেই আগের একই অবস্থায় হচ্ছে, আগের একই রোলে হচ্ছে। তাহলে এটার বিড়ালের গলায় ঘন্টিটা কে বাঁধবে? ইন্টারিম গভর্নমেন্ট যদি না পারে তাহলে পারবেটা কে? পারবে কে? সেটা আছে। ব্যারিস্টার মাহবুব, এই আলোচনা থেকে আপনার কাছ থেকে আমরা যেটা শুনতে চাই সেটা হচ্ছে এই যে আমরা দেখেছি, এ যাবতও দেখেছি, অতীতেও দেখেছি যে এরকম কারাপশন, অনিয়ম, কালো টাকা সঞ্চয় করে অনেকেই বিদেশ চলে যাচ্ছেন এবং গিয়ে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম চাচ্ছেন এবং ওইখানে সুখে শান্তিতে বসবাস করিতে থাকিল। এইটার কিভাবে রোধ করবে, কিভাবে? সেক্ষেত্রে আমি বলবো ডক্টর ইউনূস সাহেবের একটা সফলতা আছে। সফলতা এমন যে তিনি এবং তার যে টিম এবং আসিফ নজরুল সাহেব তারা কিছু স্টেটমেন্ট দিয়েছিল যে বাংলাদেশে যারা করাপশন করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা সন্ত্রাস করেছে, শুধুমাত্র তাদেরকে তারা বিচার করছে। এই স্টেটমেন্টটা ইউকে গভর্নমেন্ট এবং অন্যান্য বড় দেশগুলো তারা কিছুটা অ্যাকসেপ্ট করেছে। যেমন, এবং আমি বলবো আপনাকে যে গত 20 ডিসেম্বর, গত 4-5 দিন আগে তা ইউকে গভর্নমেন্ট বাংলাদেশ সম্পর্কে একটা রিপোর্ট প্রকাশ করেছে। এটাকে বলা হয় কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন নোট, বাংলাদেশ পলিটিক্যাল সিচুয়েশন। এবং সেখানে তো এটা বলা হয়েছে যে পারসিকিউশন অ্যান্ড প্রসিকিউশন, যে আপনার যদি প্রসিকিউশন হয় তার মানে হচ্ছে কি আপনার বিচার হচ্ছে একটা অন্যায়ের। তো অন্যায়ের বিচার করার বা দুর্নীতির বিচার করার, মানবতাবিরোধী অপরাধের বিচার করার দায়িত্ব বাংলাদেশ সরকারের আছে। তার মানে হচ্ছে আওয়ামী লীগের যারা বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশ গভর্নমেন্ট করতে পারবে, এই রিপোর্টে বলা আছে। আবার সেখানে যদি বলা হয় যে পলিটিক্যাল অপিনিয়নের কারণে বা রাজনৈতিক কারণে করা হচ্ছে, সেটা ডক্টর ইউনূসের গভর্নমেন্ট করবে না, এই বিশ্বাসটা ইউকে গভর্নমেন্টের আছে, এই রিপোর্টে বলা হয়েছে। তার মানে হচ্ছে এই যে ইউএন কনভেনশন, মানে জাতিসংঘের যে আপনার 5টি গ্রাউন্ডস আছে অ্যাসাইলাম করা বা পলিটিক্যাল অ্যাসাইলামে থাকার জন্য, সেটা মেইন হচ্ছে পলিটিক্যাল অপিনিয়ন। এবং সেই কারণে যদি কেউ আওয়ামী লীগের নেতা বা কর্মী গিয়ে আপনার ইউকেতে অ্যাসাইলাম করতে চায়, তারা খুব সহজে অ্যাসাইলামটা পাবে না। এখন যদি তারা প্রমাণ করতে পারে এটা ইন্ডিভিজুয়াল শুধুমাত্র পলিটিক্যাল কারণে হয়েছে অথবা অন্য কোনো ইস্যু হয়েছে, কিন্তু সেখানে এই মামলা হয় তাদের নামে বা অ্যারেস্ট হয়, সেটা এখানে অন্য কোনো সমস্যা নাই, যারা মানবতাবিরোধী অপরাধ বন্য কিছু আছে, এটা যদি প্রমাণ না হয় তখন তারা পেতে পারে। যে আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন বিএনপি বা জামায়াত ইসলামী নেতাকর্মীরা যদি এর আগে দেখা যেত তাদের নামে কোনো মামলা আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা অন্য কিছুর, অথবা তারা জেলে ছিল কখনো, তখন তারা অ্যাসাইলাম ইজিলি পেয়েছে ইউকেতে এবং অনেক সংখ্যায় পেয়েছে। এটা সাকসেস রেট 39% থেকে 76% পর্যন্ত ছিল গত কয়েক বছরে। কিন্তু এখন যদি দেখা যায় আওয়ামী লীগের কেউ গিয়ে অ্যাসাইলাম করে, এটা খুব ডিফিকাল্ট হবে এই রিপোর্টের পরে। কারণ হচ্ছে আপনার মামলা থাকা মানেই অ্যাসাইলাম পাওয়া নয়, যেটা আমরা আগে ইজিলি পেয়েছে বলে আমরা জানি। এখন এটা পাবে না, কারণ হচ্ছে যখনই মামলাটা যে কেন মামলা, তখন মামলা দেখা হবে যে মামলাটা কি দুর্নীতির মামলা, মামলাটা কি অনিয়মের মামলা, হত্যা মামলা, মানবতাবিরোধী অপরাধের মামলা। এবং ওখানে স্পেসিফিক করে বলা হয়েছে জুলাই এবং আগস্টে তারা হত্যাকাণ্ড চালিয়েছেন বাংলাদেশে। এটা কোথায় বলা হয়েছে? এটা সিপিআইএন, যেটা কান্ট্রি পলিসি ইনফরমেশন নোটে এই যে হত্যাকাণ্ড হয়েছে এটা ওখানে উল্লেখ করা আছে। এবং এটা তারা রেফারেন্স দিয়েছে, গার্ডিয়ান, এমনকি ডেইলি স্টারের রেফারেন্সও সেখানে আছে, গার্ডিয়ান, আপনার নিউ ইয়র্ক টাইমস এবং আদার নিউজ পেপারসের, এবং বাংলাদেশের কিছু নিউজ পেপারে সেখানে রেফারেন্সে আছে। এবং রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশ গভর্নমেন্টের যেহেতু এই দায়িত্বটা আছে বিচার করার, অতএব এই অপরাধে যারা জড়িত তাদের রিফিউজি হিসেবে আমরা গ্রান্ট করতে চাই না। তো এটার মাধ্যমে যেটা হচ্ছে, আমি বলছি যে ইউনিস গভর্নমেন্ট এই ইনফ্লুয়েন্সটা করতে পেরেছে। এটার ক্ষেত্রে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তাদের যে কিছুটা উন্নতি হয়েছে বলতে পারেন ইন্টারন্যাশনালি, এটা অবশ্যই পজিটিভ। কিন্তু নেগেটিভ যেটা হলো সেটা হলো যে যারা জেনুইন অ্যাসাইলাম সিকার যদি থেকে থাকে, যেগুলো জেনুইনলি গভর্নমেন্ট যদি অন্যায় করে থাকে, সেখানে গিয়ে হয়তো কেউ ইনজাস্টিসও মানে মুখোমুখি হতে পারে, সেটা হয়তো দেখা যাবে আর লিগাল আর্গুমেন্টে। আমরা শেষের দিকে আছি, একটু আরেকটি বক্তব্য নিয়ে আপনার দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের একটু বক্তব্য নিয়ে কথা বলছি। বিভিন্ন ক্ষেত্রে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগের
কিছু নেতাকর্মীরা বিএনপিতে যাচ্ছে, অথবা আমরা ছবিও দেখেছি 100 জন অমুক জায়গায় জয়েন করেছে, এটা নিয়ে মানে কথা আছে। এমন একটি প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেছে গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না, বিএনপিতে অ্যাকসেপ্ট করা হবে না। তাহলে কি অন্যান্য আওয়ামী লীগের নেতা বা অন্যান্য যারা ছিল তাদেরকে আপনারা দলে নেবেন? না, এখানে উনি বলেছেন যে এটা গণহত্যায় জড়িতদের, মানে গণহত্যায় জড়িত রাজনৈতিক দলের, এদের কাউকেই আমাদেরকে এক ধরনের বলা হয়েছে কোনো আওয়ামী লীগকে এই মুহূর্তে কোনো দলে নেওয়া, বিএনপিতে নেওয়া একদমই ঠিক না, একদমই নেওয়া যাবে না। তো এখন বড় দলগুলোতে কি হয় জানেন, একটা মিছিলের সংখ্যা যখন 1000-এর উপরে হয়, পিছনের দিকে যদি কারো আত্মীয় স্বজন আওয়ামী লীগ, যে হালুয়া রুটি খাওয়ার আওয়ামী লীগ, যেটা আমি বলছিলাম, ঢুকে যায়, পিছন থেকে অতটা বোঝা যায় না। তো বোঝা না যাওয়ার জন্য আসলে দল হিসেবে মানে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়ে কাউকে দলে গ্রহণ করা হচ্ছে না, দলে কোনো গ্রহণ করা হচ্ছে না। এখানে কেউ কারোর জন্য ব্যক্তিগতভাবে যদি কেউ কিছু মানে লুকিয়ে চুরিয়ে করে, সেটাও ধরা পড়লে কিন্তু, আমি নাম বলছি না, কোনো একটা জায়গায় আপনার দলের একজনকে মানে সন্দেহ করা হয়েছে যে সে একসময় আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, সেই মানুষটা দলে এসছে না বুঝে, তাকে কিন্তু পরে কিন্তু ওই কমিটি স্থগিত করা হয়েছে। ঠিক একই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন অনেক বছর ছাত্রদল ঢুকতে পারে নাই। এখন ঢুকতে না পারার কারণে যখন এখন ছাত্রদল ঢুকেছে, কমিটি করতে গেলে 2-1টা ভুল ভ্রান্তি হতে পারে। আর যারা ওই হালুয়া রুটি খাওয়ার লোক, তারা কিন্তু ঘরে বসে থাকতে পারে না, তারা কোনো না কোনোটার মধ্যে ফাঁক ফোকরে ঢুকে যায়। যখন এটা টের পেয়েছে, তখন কিন্তু 6 জনকে আবারও তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। শেষ পার্টে আছি। ব্যারিস্টার মাহবুব, আপনার কাছ থেকে শেষ কথা শুনতে চাই, এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে সবকিছু মিলে আপনার শেষ কথা। আমি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কাছে আশা করব তারা কাগজে কলমে যে সংস্কার করছে সেটা করবে, সেটার জন্য তারা টাইমলাইন বেঁধে দিবে। আর সেকেন্ডলি তারা কিছু পদক্ষেপ নেবে, যে পদক্ষেপ না নিলে, যেমন আমি যেটা বলেছিলাম যে আপনি অবৈধ অস্ত্র উদ্ধার করুন, না করলে আপনি টিকতে পারবেন না। আইজি অবশ্য বলেছে যে তারা এই ধরনের একটি চাঁদাবাজ সন্ত্রাসী বিরুদ্ধে, এটা পুলিশ পারবে না, কারণ আমি নিজে থানা পর্যায়ে ঘুরে এসেছি, জেলা পর্যায়ে ঘুরে এসেছি, পুলিশ এখনও সবাই কাজ করছে না। সেজন্য আমার মনে হয় সেনাবাহিনী এবং যৌথ বাহিনী এটা করা দরকার, এবং ডক্টর ইউনূস সাহেবকে সরাসরি পদক্ষেপ নিতে হবে। আমার কাছে মনে হয় যে যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কথা এটা সম্ভব হবে না, আমার কাছে মনে হচ্ছে। আর সেকেন্ডলি আমি যেটা বলেছিলাম যে কালো টাকা উদ্ধার করার জন্য উদ্যোগ নেওয়া জরুরি। তাহলে হবে কি, গভর্নমেন্ট স্ট্রং হবে, কাজ করতে পারবে, আর টাইমলাইন বেঁধে দেওয়া সব কিছুর। যেটা আমি বলেছিলাম যে আপনি পরীক্ষক, আপনি টিচার, আপনার দায়িত্ব হচ্ছে 12 মাস পরে পরীক্ষা সেই নির্ধারণ করে দেয়া, আর না হয় আপনি নিজেও কিন্তু অনেক রকম বিতর্কের মধ্যে পড়ে যাবেন। নিশ্চয়ই। আপা, শুনতে চাই আপনার কাছ থেকে ছোট্ট করে একটু। জি, আমি এখন এটাই বলবো যে এই ইন্টারিম গভর্নমেন্ট আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগের যারা আছে বাইরে ঘোরাঘুরি করছে, বা যাদের আইনের আওতায় আনা একান্তই জরুরি, তাদের আইনের আওতায় আনা হোক, এবং তাদের অবৈধ সম্পত্তি, অবৈধ অর্থ, এই অবৈধ অর্থ যদি এখনও যদি কোনো বিহিত না করা হয়, এই টাকা দিয়ে অনেক অনর্থ ঘটে যাবে এই দেশে। এই দেশের পরিস্থিতি সর্বোপরি ভালো না, এবং এইটা যদি করা হয়, তাহলে আমার মনে হয় যে একটা লাইনে আমরা উঠতে পারবো, যে অন্তত দেশটা ডেস্ট্রয়ের দিকে যাবে না, দেশটা মঙ্গলের দিকে যাবে। এবং এটা যদি তারা না পারে, এবং পারলেও যত তাড়াতাড়ি তারা নির্বাচন দিবে, একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা দিবে, তখন কিন্তু মানুষ অন্যরকম চিন্তা করবে। মানুষের মনের মধ্যে যে দুশ্চিন্তা কিংবা নোংরা চিন্তা, এই চিন্তাগুলো থাকবে না। ব্যারিস্টার মাহবুব, আপনি কষ্ট স্বীকারকে অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমাদের নিয়মিত অতিথি নীলফার চৌধুরী মনি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।